হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষা যে দেওয়া হয়ে গেল এই 11 তারিখে, সেই মাধ্যমিক পরীক্ষার যে কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনটা তো জমা দিয়ে দেয়, তাই অনেকে বুঝতে পারে না যে কোশ্চেনে কী কী প্রশ্ন এসেছিল আর উত্তর বা কোনটা হবে, সেটা একটা কনফিউশন থাকে ছাত্রছাত্রীদের। যদিও আমার শরীর অসুস্থ থাকার জন্য আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা দিতে পারিনি, আমার কদিন দেরি হয়ে গেল। যাই হোক, তোমরা অনেকেই লিখেছো, তাই আমি কষ্ট করেও এই উত্তরগুলো তোমাদেরকে বলছি, তোমরা দেখে নাও আর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত নম্বর তোমরা পাবে। দেখছো 2025 সালের কোশ্চেন আছে, মানে এইবারের এই 11 তারিখের দেওয়া কোশ্চেন। আর এখানে আছে কি যে এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, টাইম হচ্ছে তোমাদের 3 hours and 15 minutes, 3.25 ঘন্টা। আর এখানটায় তোমাদের অ্যাডমিট কার্ড দেখে রোল নাম্বার লিখতে হবে, তোমার অ্যাডমিট কার্ডে যে বানান আছে সেটা লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার যে আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দেখে তোমাকে এটা খুব শান্ত মাথায় ফিল আপ করা উচিত আছে, যাতে একটা ডিজিটও না ভুল হয়ে যায়। আর এখানে দেখো যে তোমাদের কিসের কিসের জন্য নম্বর তোমরা পাবে আর কিসের কিসের জন্য নম্বর কাটা হবে সেটা লেখা আছে। অ্যান্সার অল দি কোশ্চেন্স ইন দ্য স্পেস প্রোভাইডেড, যে জায়গাগুলো প্রোভাইড করা আছে, জায়গা দিয়ে দিয়েছে কোশ্চেনের অ্যান্সার লেখার জন্য, তাতেই অ্যান্সারটা লিখতে বলছে। দেয়ার ইজ এনাফ স্পেস ফর দ্য অ্যান্সার্স, আর উত্তরগুলোর জন্য যথেষ্ট জায়গা ছেড়ে দেওয়া আছে। হাউএভার, যদিও এক্সট্রা সিটস উইল বি সাপ্লাইড বাই দি ইনভিজিলেটর ইফ রিকোয়ার্ড, তবুও যদি তোমার দরকার পড়ে এক্সট্রা সিটের বা কাগজের, তাহলে যিনি ক্লাসে গার্ড দিচ্ছেন ইনভিজিলেটর, তিনি সাপ্লাই করবেন, অর্থাৎ দিবেন। তারপরে কি, স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর অ্যান্সার্স হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দি পয়েন্ট, যখন তোমাদের উত্তরগুলো সংক্ষিপ্ত এবং টু দি পয়েন্ট উত্তর হবে, একেবারে উপযুক্ত, যেটা চাইছে প্রশ্নতে যেটা বলছে সেটাই তোমাদেরকে উত্তরে বলতে হবে, তাহলে তোমাকে নম্বর দেওয়া হবে, ভালো নম্বর দেওয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ নম্বর দেওয়া হবে। মার্কস উইল বি ডিডাক্টেড, কিন্তু নম্বর ডিডাক্ট করে নেওয়া হবে, কেটে নেওয়া হবে কখন কখন, ফর স্পেলিং মিস্টেক্স, যদি তোমরা ভুল বানান লেখো, আনটাইডিনেস, হয়তো দেখা যাচ্ছে যে বারবার কাটাকাটি করে দিয়েছো, কি খুবই বাজে অবস্থা করে দিয়েছো কাগজ ওই লেখাটাতে, তখন, অ্যান্ড ব্যাড হ্যান্ড রাইটিং, আর যদি খুব বাজে হাতের লেখা থাকে। তাই অনেক ছাত্রছাত্রী হয়তো সঠিক উত্তর লেখে, কিন্তু এন আছে না এইচ আছে, সি আছে না ই আছে, ডি আছে না পি আছে, এগুলো বুঝতে পারাটা কঠিন হয়ে যায় ওদের হাতে লেখাতে। এ ও এর গণ্ডগোল, এইগুলো তোমাদেরকে ঠিক করে নিতে হবে, আগে থেকে প্র্যাকটিস করে নিতে হবে, তাহলে তোমাদের এই নম্বরগুলো কাটবে না। তাহলে নম্বর কাটা যাবে কিসে, ভুল যদি বানান লিখে দাও, বানান ভুলটারও অনেকের একটা অসুবিধা, সেই স্পেলিং মিস্টেক্সটা তোমাদেরকে কারেকশন করে নিতে হবে, কাটাকাটি যাতে না হয়ে যায়, আর হাতের লেখা যাতে ভালো। তারপরে চলো প্রশ্ন। দেখো, পরীক্ষার আগে আমি বলেছিলাম যে গত যে ইয়ারগুলোর পরীক্ষা হয়েছে সেগুলো সব দেখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে দি ক্যাট থেকে দিবে, আর সেটাই হয়েছে, যে দি ক্যাট থেকে দিয়েছে। আমার ভিডিওটা দেখে নিতে গেলে বুঝতে পারবে যে দি ক্যাট থেকেই আমি এই কোশ্চেনগুলো করেছিলাম। দেখো, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, এই ক্যাট থেকেই আছে, দি ক্যাট পুটস ইন অ্যাপিয়ারেন্স, এই প্যাসেজটা দিয়েছে। এবার এই প্যাসেজের ওপরে প্রশ্ন করেছে, 5টা প্রশ্নের উত্তর 1 মার্কের। একের এতে আছে, দি ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দি, অ্যান্সার হবে 4, গেস্ট অফ দ্য ফ্যামিলি। দাগ নম্বর বি এ, অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু, অ্যান্সার হবে গেট হিজ শেয়ার অফ ফুড। দাগ নম্বর সি, সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন, বেঁকিয়ে বসে, অ্যান্ড স্ট্রোকস দ্য কেট ইনস্টেড অফ, ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে, স্ট্রোকস মানে হচ্ছে লাথি মেরে দেওয়া, 1 নম্বর হবে অফারিং ফুড। দাগ নম্বর ডি, দ্য পারিং ক্যাটস রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দি, অ্যান্সার হবে 2 নম্বরটা, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। দাগ নম্বর ই, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি, অ্যান্সার হবে
2 নম্বর অ্যামিউজড। এরপরে আসো কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে লিখতে লিখতে ছাড়া আছে, বাকি অংশটা লিখে তোমাকে উপযুক্ত অর্থ অনুযায়ী বাকি অংশটা লিখতে হবে। 1 নম্বরে আছে দি গেস্ট উইসেস টু এর পরে সবসময় টু গো মনে রাখবে, অর্থাৎ টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। টু কিক দ্য ক্যাট আউট অফ দি উইন্ডো, এটা কিক আছে KICK। দাগ নম্বর 2 পুটিং আপ হিজ ক্ল মানে নখর মানে নখ, দি ক্যাট কোয়াইটলি QUIETLY কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, ফুল স্টপ। দাগ নম্বর 3 দি ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স, টু এর পরে ভার্ব ফর্ম বসাতে হবে, টু ইট হিজ ফুড সেফলি। এবার দাগ নম্বর সিতে দেখো ট্রু ফলস আছে, আর ট্রু ফলস আর সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে তোমাদেরকে ট্রু ফলসের এগেনস্টে। 1 নম্বরে আছে দি গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দি ক্যাট রেকড হিম ইন দ্য লেগ, এটা ফলস হবে, কারণ সাপোর্টিং সেন্টেন্সে দেখো ও সেজ দি গেস্ট এই কথাটা লেখা আছে। আর 2 নম্বর হচ্ছে দি ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাসেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, এটা টি হবে। সাপোর্টিং সেন্টেন্সেস লিখতে হবে দি ডিলাইটেড ফ্যামিলি যেটা আছে, আর যখনই তোমরা সাপোর্টিং সেন্টেন্স লিখবে সেটাতে ইনভার্টেড কমা দিয়ে দিবে। পোয়েম দেখো সেটাও তোমাদের সি ফিভার থেকে আছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, বুঝতে পেরে গেছো তোমরা যেটা সি ফিভার থেকে আছে। এর কোশ্চেন করেছে টিক দি কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। এ আছে ডিউরিং হিজ জার্নির সময় দি পোয়েট শিপ উইল বি গাইডেড বাই, কার দ্বারা গাইড হবে? 3 নম্বর হবে দি স্টারের দ্বারা। দাগ নম্বর বি আই মাস্ট গো ডাউন, এই ইনভার্টেড কমা দেওয়া আছে, এই লাইনটা তোলা আছে। দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস, উত্তর হবে 2 নম্বর ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজেস। দাগ নম্বর সি দ্য লিভিং ক্রিচার্স মেনশনড ইন দ্য পোয়েম আর, এর অ্যান্সার হবে 2 নম্বর মেরিনার্স, গার্লস অ্যান্ড হোয়েলস। দাগ নম্বর ডি দ্য পোয়েট ডিজায়ার্স হিজ ফেলো রোভার টু বি ইন এ, অ্যান্সার হবে 4 নম্বর জয়াস মুড। আর কোশ্চেন তোমাদের দুটো লিখতে হয়েছে, আর সেটা হচ্ছে 2 মার্কসের, এগুলো 2 × 2 = 4। দেখো হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ মেরিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস, পোয়েট মেরিনারের সঙ্গে নাবিকের সঙ্গে যে জীবন তার সঙ্গে জিপসির জীবনের তুলনা করেছে কেন? দেখছো ডাস দিয়ে কোশ্চেন আছে, ডাস দিয়ে কোশ্চেন করতে গেলে যে ভার্বটা আছে কম্পেয়ার, তাকে কম্পেয়ার্স করতে হবে, তা লিখতে হবে যে দি পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অফ এ মেরিনার উইথ দি লাইফ অফ জিপসিস টু স্ট্রেস অন হিজ লাভ ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড ফ্রিডম। স্ট্রেস অন মানে হচ্ছে জোর দেওয়া, যে ও জোর দিচ্ছে যে ওর রোমাঞ্চ এবং স্বাধীনভাবে ঘোরার যে ভালোবাসা যে ইচ্ছা সেটাতে। তাই প্রশ্ন নম্বর 2 হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েজ, ভয়েজের এন্ডে মানে ভয়েজ মানে হচ্ছে সমুদ্রযাত্রার শেষে কবি কী করতে চাইছে? দেখছো ডাস দিয়ে প্রশ্ন আছে, আস্ক লেখা আছে, তাই আমাদের অ্যান্সারে আস্ক লিখতে হবে। দি পোয়েট আস্কস ফর এ কোয়াইট স্লিপ, চাইছে শান্তিতে ঘুম, অ্যান্ড এ সুইট SWEET লেখা আছে, অ্যান্ড সুইট ড্রিম অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েজের শেষে শান্তিতে ঘুম এবং সুন্দর স্বপ্ন দেখার কথা বলছে। দেখো আনসিন কি এসেছিল তোমাদের, আনসিন ছিল এই ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট সম্পর্কে। ইট ওয়াজ ব্যাক ইন 1975, এটা সেই 1975 সালে দ্যাট ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন উড়িষ্যাস ভিটারকানিকা ন্যাশনাল পার্ক, যে ভারত সরকার কি করেছিল যে ক্রোকোডাইল সংরক্ষণের প্রকল্প নেয় উড়িষ্যাতে ভিটারকানিকা ন্যাশনাল পার্কে। দি ফর্মার হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম দি কানিকা প্রিন্সলি স্টেট, এটা ছিল ফর্মার মানে কি প্রাক্তন, আগের, এটা ছিল একটা হান্টিং গ্রাউন্ড শিকারের ক্ষেত্র কিংসদের রাজাদের কাছে এই কানিকা প্রিন্সলি স্টেটে। টুডে দেয়ার আর 1811 সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ইন ভিটারকানিকা। তোমরা যদি ম্যাপে দেখো তবে বুঝতে পারবে যে উড়িষ্যার পাশে বঙ্গোপসাগর আছে, যেখানে আমরা যাই পুরীতে ঘুরতে। তো টুডে দেয়ার আর 1811 সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ইন ভিটারকানিকা, ভিটারকানিকাতে 1811টা
এই সল্ট ওয়াটার ক্রোকোডাইলস, মানে যেহেতু সমুদ্রের জল লবণাক্ত, তো তাই সল্ট ওয়াটার ক্রোকোডাইলস বলেছে, এই যে লবণাক্ত জলের এই কুমিরগুলো। এ ভাস্ট ট্র্যাক্ট অফ ফরেস্ট, প্রচুর এই বনভূমি, ভাস্ট মানে হচ্ছে বিশাল। তারপরে সল্ট ওয়াটার সোয়াম্প, বাট ব্যাক ইন 1975 দ্য নাম্বার অফ সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ওয়াজ অনলি 74, মাত্র 74-এ নেমে যায়। In 1975, barely 3 years after the passage of Wildlife Protection Act, এই ওয়াইল্ড প্রোটেকশন অ্যাক্টের মাত্র 3 বছর পরে 1972, ক্রোকোডাইলস ওয়ার ভেরি মাচ থ্রেটেন্ড, ক্রোকোডাইলগুলো খুব বিপজ্জনক অবস্থায় পৌঁছে যায়। অ্যান্ড ওয়ার অন দ্য ভার্জ অফ এক্সটিংশন, একবারে উচ্ছেদের কিনারায় পৌঁছে যায়, মানে একবারে শেষ হয়ে যাওয়ার মতো ইন ইন্ডিয়াতে। ডিউ টু কিসের কারণে? ইনডিসক্রিমিনেট কিলিং অফ কমার্শিয়াল পারপাসেস, একবারে ব্যবসায়িক ভিত্তিতে একে বেপরোয়াভাবে হত্যা করতে থাকে। অ্যান্ড সেভার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট, আর কি যে এদের যে বাসস্থান, সেই বাসস্থানেরও ঘাটতি দেখা যায়। দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ওয়াজ to protect animals' natural habitat and revive the population through captive breeding, said Mr. Sudhakar Kar, Odisha's crocodile man. এই মিস্টার সুধাকর কর কে আছে? উড়িষ্যার ক্রোকোডাইল ম্যান বলা হয় একে। এ বলছে যে এই মেন লক্ষ্যটা হচ্ছে যে ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্টের, সেটা হচ্ছে এদেরকে প্রোটেক্ট করা, এদের ন্যাচারাল হ্যাবিটেটে, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে এদেরকে যদি না আমরা প্রোটেক্ট করি, সংরক্ষণ করে না রাখি, আর রিভাইভ দি পপুলেশন থ্রু ক্যাপটিভ ব্রিডিং, এদেরকে একটা, শুধু ক্যাপটিভ মানে হচ্ছে বন্দি, অর্থাৎ আবদ্ধ জায়গাতে এদেরকে ব্রিডিং করার ব্যবস্থা করতে হবে, তবেই এর জনসংখ্যাটা বাড়বে, অর্থাৎ সংখ্যাটা বাড়বে। সেড, এই কথাটা বলে সুধাকর কর। কর আফটার দ্য রিটায়ারমেন্ট অ্যাজ সিনিয়র সায়েন্টিস্ট হিসাবে অবসর গ্রহণের পরে মিস্টার কর হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টিস হিসাবে কাজ করে অ্যান্ড মেথডোলজি অন দ্য কনজারভেশন অফ দি সল্ট ওয়াটার মনস্টার্স, এই সল্ট ওয়াটার ক্রোকোডাইলসদের ব্যাপারে কাজ করতে থাকে। হি অ্যাডেড, তিনি আরও বলেন, দি কনজারভেশন অফ ক্রোকোডাইলস ইজ নট এ পাসিং ফ্যাক্ট ফর মি বাট এ মিশন, এটা আমার লক্ষ্য। আর এই অংশটা নিয়েছে কোথা থেকে দেখো? অ্যাডপ্টেড ফ্রম এ আর্টিকেল পাবলিশড ইন দি হিন্দু পেপারে বেরিয়েছে, যা 17 জুন 2024 সালে। এখান থেকে এমসিকিউ করেছে, ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন, সি হবে 1975-এ। 2, কারেন্টলি ইন ভিটারকানিকা ন্যাশনাল পার্ক দি নাম্বার অফ ক্রোকোডাইলস ইজ, ডি হবে লেস দেন 1000, হাজারের কম, আর এটা হবে অ্যাবাউট 2000, প্রায় 2000, এটা উত্তর, এটা না। দি নাম্বার অফ 3, দি নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড ডিউ টু, এই যে সংখ্যাটা বেড়েছে কিসের জন্য? এই উত্তর হবে বি, ক্যাপটিভ ব্রিডিংয়ের ফলে। 4, দ্য ইয়ার 1972 is significant for wildlife enthusiasts in India because this year, A হবে উত্তর, the Wildlife Protection Act was passed in India. 5, conservation of these saltwater monsters refers to conservation of, এটার কথাটার মানে কোনটা হবে? দাগ নম্বর সি, crocodiles living in salt water. 6, an appropriate title for the passage would be, appropriate title এক মোস্ট ইম্পর্টেন্ট আবার যেমন হচ্ছে যে an endeavor to protect crocodiles, এটা হবে। তবে 50th year of India's crocodile conservation, এটাও হতে পারে, তবে এই দুটোর মধ্যে এ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে দেখো যে ওই আনসিন প্যাসেজের ওপরে যে ট্রু ফলসটা ছিল, তার দাগ নম্বর 1-এ দেখো, সিন্স 1975 দি নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজড ড্রাস্টিক্যালি, ঠিকই কমতে শুরু করে, তাই এটা টি হবে। সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে ডট ডট দিয়ে যে ক্রোকোডাইলস লেখা আছে, যেটাতে ওয়াজ থ্রেটেন্ড যে লাইনটা আছে সেটা লিখতে হবে। দাগ নম্বর 2 হচ্ছে, দি ভিতরকনিকা ন্যাশনাল পার্ক ইউজড টু বি দ্য হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফর কনিকা প্রিন্সলি স্টেট, এটাও টি হবে।
এই সাপোর্টিং স্টেটমেন্টটা হবে ভিটারকানিকা ন্যাশনাল পার্ক থেকে ওই যেটা প্রিন্সলি স্টেট আছে সেটা। আর দাগ নম্বর 3, আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন। যে মিস্টার সুধাকর রিটায়ার করার পরে আর কোনো যুক্ত ছিল না এর সাথে, অ্যাসোসিয়েটেড মানে যে যুক্ত সাথে থাকা, এই নো লাগিয়ে কি হয়েছে, অপোজিট হয়ে গেছে, মানে ফলস। এটা সাপোর্টিং সেন্টেন্স এই আফটার হিজ রিটায়ারমেন্ট লিখে এই যে মনস্টার এইটুকুটা লিখতে হবে। এর উপরে দেখো কোশ্চেন আছে, হোয়াট ওয়ার দ্য মেন অবজেক্টিভস অফ দি ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট। এই যে ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্টের মূল উদ্দেশ্য কি, দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট লিখে এখান থেকে ওই অংশটা লাইনই আছে তোমাদের, লিখে ক্যাপটিভ ব্রিডিং পর্যন্ত তোমরা লিখে দিবে। দাগ নম্বর 2, হোয়াই ওয়ার দি সল্ট ওয়াটার ক্রোকোডাইলস অফ দ্য বার্জ অফ এক্সটিংশন ইন 1975। কেন একদম এর উচ্ছেদের শেষ পর্যায়ে পৌঁছে গেছিল এই ক্রোকোডাইলসগুলো। ইন 1975 দি সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ওয়ার অন দ্য ভার্জ অফ দি এক্সটিংশন ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং অফ ক্রোকোডাইলস। বেপরোয়াভাবে ক্রোকোডাইলস হত্যা করার জন্য এই শেষ হতে চলেছিল। 3 নম্বরে দেখো, হু ইজ রেফার্ড টু অ্যাজ ওড়িশাস ক্রোকোডাইল ম্যান। উড়িষ্যার ক্রোকোডাইল ম্যান কাকে উল্লেখ করা হয়েছে? অ্যান্সার হচ্ছে মিস্টার সুধাকর কর। এই হু এর জায়গাতে মিস্টার সুধাকর কর লেখে আর তারপর রেফার্ড থেকে একবারে ম্যান পর্যন্ত লিখে দিতে হবে। যদিও অ্যান্সারেও তোমাদেরকে কী করতে হবে, ক্রোকোডাইল ম্যান যেরকম সিঙ্গেল ইনভার্টেড কমা দেওয়া আছে, অ্যান্সারেও সেরকম সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে হবে। আরেকটা প্রশ্ন আছে ওর সাথে, হুইচ পোস্ট ডিড হি রিটায়ার ফ্রম। যে সে যখন রিটায়ার করে তখন কোন পোস্ট ছিল, তো হি রিটায়ার্ড ফ্রম সিনিয়র সায়েন্টিস্ট, এক্সট্রা তোমরা লাগিয়ে দিবে সিনিয়র সায়েন্টিস্ট অফ সল্ট ওয়াটার ক্রোকোডাইলস। এই সল্ট ওয়াটার ক্রোকোডাইলসের একজন সিনিয়র সায়েন্টিস্ট হিসাবে ও চাকরি করতো, সেই অবস্থা থেকেও রিটায়ার করে। 4 নম্বর হচ্ছে, হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট টু দি ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট। এখানে এটা লাইনই আছে তোমাদের অ্যান্সার ওই প্যাসেজে, মিস্টার সুধাকর কর কমা আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ এ সিনিয়র সায়েন্টিস্ট কমা হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল ইম্পার্টিস বলে মনস্টার বলে যে লেখা আছে তত দূর লিখে দিতে গেলে ব্যাস একবারে হয়ে যাবে। এরপরে আসি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো লেখা আছে ইট ড্যাশ, ড্যাশের পরে ব্র্যাকেটের মধ্যে ওয়াজ ড্রিজলিং, হ্যাড বিন ড্রিজলিং আর ইজ ড্রিজলিং কন্টিনিউয়ালি ফর আওয়ার্স টুগেদার ফ্রম মর্নিং, বাট ইন দি আফটারনুন দি উইন্ড ড্যাশ গ্রু আপ, গ্রোজ আপ, গ্রোয়িং আপ। তারপরে কি আছে, দেন কামস, কেম, হ্যাড কাম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট। এটা দেখো যে পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকার জন্য এটা একটা বড় ফ্যাক্টর আছে ফর। এখানটায় দেখছো যে ফর আছে, ফলে ওয়াজ ড্রিজলিং হবে না, হ্যাড বিন ড্রিজলিং হবে। এই হ্যাড বিন ড্রিজলিং এই কারণে যে কন্টিনিউয়ালি, এই যে ড্রিজলিং কথাটার মানে হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়া, তো কন্টিনিউয়ালি ড্রিজলিং হচ্ছিল ফর আওয়ার্স টুগেদার, কয়েক ঘন্টা ধরে, ফ্রম মর্নিং সকালবেলা থেকেই। বাট ইন দি আফটারনুন, কিন্তু বিকেলবেলাতে দি উইন্ড গ্রু আপ হবে, এই যে প্রথমটা গ্রু আপ। আর তারপরে দেন কামস হবে না, হ্যাড কামও হবে না, কেম হবে, CAME। তাহলে এখানে হ্যাড বিন ড্রিজলিং, গ্রু আপ আর কেম, এই তিনটা হবে। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। দেখো লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ড্যাশ সামার, তো এখানে সামার সিজনের কথা বলছে, তাহলে ইন বসলো। উই স্টেড ইন এ হোটেল বাই দি রিভার, রিভারের পাশে আমরা যে হোটেলটা ছিল সেই হোটেলটাতে ছিলাম। দো, এবার ওই হোটেলটা সম্পর্কে বলছে, তখন দি হোটেল বসাতে হবে বা দ্য হোটেল। ওয়াজ এ বিট এক্সপেন্সিভ, ইট ওয়াজ ভেরি নাইস। তারপরে দেখো একটা ভয়েস আছে, উই প্যাচড দি কাইট আপ উইথ দি লেটার। এটা তো তোমাদের টেক্সট বুকেরই আছে কাইটের, তো তোমাদেরকে করতে হবে কি, যে উই প্যাচড আপ দি কাইট, কারণ দি কাইটটা অবজেক্ট আছে, তো যে অবজেক্ট আছে দি কাইট সেটা আসলো, আর যেহেতু ভার্বটা পাস্ট আছে প্যাচড, তাই দি কাইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই দি কাইটের পরে ওয়াজ বসালাম। আবার প্যাচড পিপিতে হয়, প্যাচডের পরে এই প্রিপোজিশন আপ বসিয়ে দিতে হবে। তারপরে উইথ এ লেটার বসে গেল, এক্সট্রা যেটা আছে উইথ এ লেটার, একটা চিঠি দিয়ে, আর শেষে হবে বাই আস, উই থেকে আস। দাগ নম্বর 2-এ একটা ন্যারেশন ছিল, এটাও টেক্সট বুকের আছে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে, চেঞ্জ দি ইনডিরেক্ট স্পিচ। তাহলে আস্কড, ফাদার আস্কড হিম। এবার যখন WH ওয়ার্ড নাই, তাহলে কমার জায়গাতে আমাদেরকে ইফ বা ওয়েদার লাগাতে হবে, ইফ। এবার ওখানে লেখা আছে ইউ, আমাদেরকে করতে হবে হি। হ্যাভ ইউটা কী হবে, হি হ্যাড, হি হ্যাড। তারপরে নো স্কুল, আর টুডে থেকে তোমরা জানো দ্যাট ডে হবে।
তাহলে অ্যান্সারটা কী হলো? ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। 3 নম্বরে ছিল দ্য পিপল ওয়ার ভেরি মাচ স্টান্ড, ফুল স্টপ, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, জয়েন দি সেন্টেন্সেস ইন্টু এ সিম্পল সেন্টেন্সেস। দেখছো সো বা ভেরি, আর এখানে নেগেটিভ আছে কুড নট, তাহলে এই ভেরি সমান তোমাদেরকে টি ডবলও লাগাতে হবে, আর কুড নট সমান টিও লাগাতে হবে। দ্য পিপল ওয়ার টু মাচ স্টান্ড টু স্পিক ইন দি বিগিনিং, এই হবে অ্যান্সার। ফ্রেজাল ভার্ব দেখো, দি অফিসার ডিমান্ডেড হিজ এক্সপ্লেনেশন ফর দি ওয়ার্ক। ডিমান্ডের পাস্ট টেন্স হচ্ছে ডিমান্ডেড। কল্ড ফর, CALLED, কল্ড ফর হবে ফ্রেজাল ভার্ব। উই মাস্ট রিডিউস আওয়ার ডেলি এক্সপেন্সেস, রিডিউস মানে হচ্ছে কমানো, তাহলে হবে কাট ডাউন। আই ক্যান নট রিমেম্বার হিজ নেম, রিমেম্বার দেখো অনেকবার করা আছে প্রত্যেকেরই টেস্ট পেপারে বা বিভিন্ন গ্রামার বইয়ে। এই রিমেম্বার হচ্ছে কল আপ, মানে হচ্ছে স্মরণ করা। দেখো 3টা ফ্রেজাল ভার্ব খুব সোজা, ডিমান্ডেড, কল্ড ফর, রিডিউস, কাট ডাউন, আর রিমেম্বার হচ্ছে কল আপ। আর এইখানটাতে একটা বড় নাম্বার আছে, সেটা হচ্ছে 2 × 4, মানে এই 4টা ঠিক করবা তো তোমরা 8 নম্বর পাবা। যে একটা ঠিক হতে গেলেই তোমাদের 2 মার্কস। দি ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমাল, এটা হচ্ছে হ্যাবিটেট হবে। 2 নম্বর আছে টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, যদি আবার ব্যাক টু লাইফ হয় তাহলে তো রিভাইভ হবে, পুনরায় জীবন ফিরে পাওয়াকে রিভাইভ বলে। ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, এটা হবে মিশন। আর টার্গেট হচ্ছে লক্ষ্য, অবজেক্টিভ আছে ওখানে লেখা, অবজেক্টিভ। তাহলে এই 4টা ওয়ার্ড কী কী হবে? হ্যাবিটেট, রিভাইভ, মিশন অ্যান্ড অবজেক্টিভ। এই 4টাতে তোমরা 8 নম্বর পেয়ে যাবে এখানে। রাইটিং দেখো, এডিটোরিয়াল লেটার যা করানো আছে এগুলো। এই রাইট এ লেটার টু দি এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি কমপ্লেনিং অ্যাবাউট দ্য পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার্স। এই ফায়ার ক্র্যাকার্স যে আছে পটকাবাজি, তার ফলে যে পলিউশন হচ্ছে সেই ব্যাপারে একটা এডিটরের কাছে চিঠি। ইয়োর লেটার শুড ইনক্লুড দি ফলোয়িং পয়েন্টস, এই পয়েন্টগুলো ইনক্লুড করবে যাতে থাকে। কি কি? এয়ার অ্যান্ড সাউন্ড পলিউশন হচ্ছে ওতে, হেলথ হ্যাজার্ডস হচ্ছে, আর সাফারিং অফ চিলড্রেন অ্যান্ড এজেড পিপল। এজেড মানে হচ্ছে বয়স্ক। তো তোমাদের ওই নিয়ম অনুযায়ী করতে হবে। দি এডিটার, তারপরে পেপারের নাম, দি স্টেটসম্যান কি, দি টেলিগ্রাফ, যে ফরম্যাট অনুযায়ী করে। তারপরে এই বডি অফ দ্য লেটারে তোমরা লিখলে এই ব্যাপারটা, যে বিষয়টা তোমাদেরকে লিখতে বলছে পলিউশন সম্পর্কে, সেটা সুন্দর করে তোমরা লিখলে। এখানে প্রচুর জায়গাও ছাড়া আছে, এতে 10-এ 10ই তোমরা পাবে আশা করছি আমি। 8 নম্বরে দেখো যে কত সুন্দর একটা প্যারাগ্রাফ দিয়েছে, যা প্রত্যেকেরই করা। রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক। এটা দেখবা যে প্রায় প্রত্যেকেরই করা। অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক সম্পর্কে লিখতে বলছে প্যারাগ্রাফ। এখানে দিয়ে দিয়েছে ইন্ট্রোডাকশন প্রথমে করবে, ইজিয়েস্ট ফর্ম অফ এক্সারসাইজের এটা একটা সহজ পদ্ধতি। আর্লি স্টার্ট ফর দ্য ডেজ ওয়ার্ক, তাড়াতাড়ি করে ডেজের ওয়ার্ক শুরু করা যায়। ইনক্রিজ এনার্জি বাড়ায়। অ্যান্ড প্রিভেন্ট ওয়েট গেইন, আর স্থূলতা কমায়। ইমপ্রুভ মেমোরিটা স্মৃতিশক্তি বাড়ায়। ফ্রেশ এয়ার ফ্রেশনার্স মাইন্ড, আর এটা ফ্রেশনস মাইন্ড করে দেয়, মাইন্ডটাকে খুব ফ্রেশ করে দেয়। লোয়ার রিস্ক অফ হার্ট ডিজিজেস, যেগুলো হার্ট ডিজিজ আছে তার রিস্ক কমিয়ে দেয়। কনক্লুশন, শেষে তোমরা উপসংহার লিখলে। ফলে মর্নিং ওয়াকের নম্বরটা তোমাদের একবারেই যাবে না, কারণ হচ্ছে যে বেশিরভাগ শিক্ষক বারা করিয়ে থাকেন এবং ছাত্রছাত্রীরাও এটা করে থাকে মর্নিং ওয়াক, ফলে এটা তোমাদের কমনই এসেছে। 9 নম্বরে হচ্ছে রিপোর্ট। রাইট এ নিউজ পেপার রিপোর্ট, 100 ওয়ার্ডসের মধ্যে বলছে অন এ ডেকয়েটি ইন ইয়োর এরিয়া, তোমার এলাকাতে যে ডাকাতি হয়েছে সেই ব্যাপারে একটা রিপোর্ট লিখতে বলছে। ইউ মে ইউজ দি ফলোয়িং পয়েন্টস। এই ধরনের রিপোর্ট এর আগে দিয়েছে, আবার রিপোর্ট দিয়ে দিয়েছে। দেখো পয়েন্টগুলো দিয়ে দিয়েছে, লোকালিটি কোন এলাকাতে হয়েছে, অ্যান্ড প্লেস অফ অকারেন্স কোন জায়গাটায় এই ঘটনাটা ঘটেছে, আর সেই এলাকাটার নাম বলতে হবে, ডেট অ্যান্ড টাইম। তারপরে ভ্যালুয়েবল জিনিস যে আছে, যে মূল্যবান জিনিসগুলো যেটা লুট করেছে বা রোভ করেছে সেটা দিতে হবে। দি নাম্বার অফ ডেকয়েটস, আর কতজন ডাকাত ছিল, ইম্প্যাক্ট প্রভাব, আর স্টেপস টেকেন কী কী পদক্ষেপ নিয়েছে ওই ডাকাতির পরে, সেটা তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে। এক তো টাইটেল দিতে হবে তোমাদেরকে, তারপরে ডেট, টাইম, প্লেস, আর ঘটনাটা তোমাদেরকে পরপর বলতে হবে। এটা করতে গেলে আর কি এই ভার্বগুলোকে তোমাদেরকে মনে করে পাস্ট টেন্সে করতে হবে, যেহেতু এটা হয়ে যাওয়ার পরে তবে রিপোর্টটা লিখছে। আর এই নাম্বারগুলো তোমরা মিলিয়ে নাও, দেখো যে
তোমাদের কোনগুলো ঠিক হয়েছে, ফলে তোমরা বাড়ি বসেই সেটাকে রেডি করে নিতে পারবে। আর এটা টোটাল আশা করছি যে প্রত্যেকেরই খুব ভালো পরীক্ষা হয়েছে। ধন্যবাদ।